সেটা বিএসএফ কে স্বরাষ্ট্রমন্ত্রককে জানিয়েছে, সেটা করিয়েছে বা করানো হয়েছে বাংলাদেশের কিছু উগ্র মৌলবাদীরা ঢুকে এসছে। মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলেছেন অমিত শাহর নেতৃত্বে 3 মাস ধরে এই ছক করে এই বাংলাকে আগুন জ্বালানো হয়েছে, কিন্তু সে আগুন এখন নিভে গেছে। দাঙ্গা এখন পুরনো খবর হয়ে গেছে। ঘর ছাড়ারা ঘরে ফিরে আসছে। সুকান্ত জোর করে আটকে রাখার চেষ্টা করছে ছবি তোলার জন্য, কিন্তু ঘর ছাড়ারা ঘরে ফিরে আসছে। আমরা হিন্দু মুসলিম মন্দির মসজিদ, হিন্দু মুসলিম মন্দির মসজিদ, এই খেলাতেই মেতে থাকবো। ভারতবর্ষের রাষ্ট্রীয় খেলা হকি, লোকে এখন হকি ভুলে গিয়ে হিন্দু মুসলিম নিয়ে খেলছে। এগুলো তো একদম ছোট্টা চিটিংবাজ ফেরেববাজের দল। এরা কিছুদিন আগে হিসেব দিয়েছে, সেটা তো বড় বড় কাগজে প্রকাশিত হয়েছে। অভয়ার নামে অনশন করতে গিয়ে দেখাচ্ছে কয়েক লক্ষ টাকার খাবার খেয়ে নিয়েছে। কী ধরনের অনশন ভাই! অভয়াকে নিয়ে অভয়ার মা বাবা থেকে শুরু করে তাদের এই সহপাঠী, এই ছোট্টা চিটিংবাজ অতি বাম সংগঠনের ডাক্তারগুলো, এদের কারুর অভয়ার প্রতি কোনো শ্রদ্ধা ভালোবাসা কিচ্ছু নেই। অভয়ার মা বাবা থেকে শুরু করে এই জুনিয়র ডক্টর ফ্রন্ট, এরা সবাই অভয়াকে পণ্য হিসেবে ব্যবহার করেছে, আর সেটা এখন প্রকাশ্যে। এরা নাটক করতে এখন শমশেরগঞ্জে যাচ্ছে। এরা তো যে অভয়া ক্লিনিক করেছিল তারও তো হিসেব দিয়েছে যে এত টাকা খরচা হয়েছে। সুপ্রিম কোর্টের বক্তব্যের পর ভারতবর্ষের উপরাষ্ট্রপতি ধনকর সাহেব, বাংলার প্রাক্তন রাজ্যপাল, তিনি সুপ্রিম কোর্টকে আক্রমণ করেছেন এবং বিজেপির যত অতি দক্ষিণপন্থী যত বড় বড় হ্যান্ডেল আছে সোশ্যাল মিডিয়া, সেটা টুইটারে হোক ফেসবুকে হোক, তারা সুপ্রিম কোর্টকে গালাগাল দিতে রাস্তায় নেমে পড়েছে। অত্যন্ত লজ্জাজনক বিষয়। নাগরিক হিসেবে আমি আবারও বলতে চাই, বাংলার নাগরিক হিসেবে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস সবাইকে সাইডে করে দিন। বাংলার নাগরিক হিসেবে প্রথম আমরা কি চাই? বাংলায় শান্তি থাক, বাংলায় সম্প্রীতি থাক। তো একটা জায়গায় যখন শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ফিরে আসছে, সেই জায়গাটাকে অস্বাভাবিক করার তো এখন কোনো দরকার নেই। ভারতবর্ষের আইনমন্ত্রী সুপ্রিম কোর্টকে হুঁশিয়ারি দিচ্ছে, চমকাচ্ছে। এটা হতে পারে কখনো একটা সভ্য রাষ্ট্রে? এটা হতে পারে কখনো একটা গণতন্ত্রে? কেন্দ্রের সরকার, কেন্দ্রের শাসক দল এবং তার মন্ত্রীরা সুপ্রিম কোর্টকে আক্রমণ করছে। ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের সংহতি, ভারতবর্ষের গণতন্ত্রকে রোজ এরা পায়ের তলায় পিষে মেরে ফেলার চেষ্টা করছে। এরা চেষ্টা করছে ভারতবর্ষের মুসলমান, যারা ভারতবর্ষের নাগরিক, যারা 71 সালের পরে এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে, যাদের বাচ্চারা এই ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছে, শুধু তাই নয়, তারা যখন মরবে তখন এই ভারতবর্ষের মাটিতেই তাদের কবর দেওয়া হবে, তাদেরকে এই ভারতবর্ষের 3rd ক্লাস সিটিজেন করে দিতে চাইছে। হিন্দুদেরও নয়। বিজেপি শুধু নিজেদের ভোটটা বোঝে। আজকে যদি মুসলমান না থাকে তাহলে বিজেপি হিন্দুদেরও ভাগ করে দেবে। এরা বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী। হিন্দুদের ব্রাহ্মণ, কায়স্থ, শূদ্র, নমশূদ্রর মধ্যে ভাগ করে রাজনীতি করবে। এই যে হিন্দুরা ভাবছে না বিজেপি আমাদের পার্টি, না, বিজেপি হিন্দুদেরও নয়, বিজেপি মুসলমানেরও নয়। বিজেপি হচ্ছে শুধু ভোটের রাজনীতির পার্টি। টিফিন খেয়ে বড় হয়েছি। যে ক্লাস 1 থেকে ক্লাস 12 অবধি আমার বেঞ্চে আমার পাশে বসেছে, সেই ছেলেটা মুসলিম ছিল। আমাদের কোনোদিন আমরা এটা ভাবিনি। 2014 সালের পরে বিজেপি এই বিষ ঢুকিয়ে দিয়েছে বাচ্চাদের মনে। একটা 12 বছর 15 বছরের বাচ্চা কি বোঝে বলুন তো হিন্দু ও মুসলিম? যাদের দিয়ে এই লেখাগুলো লেখাচ্ছে, এরা কি বোঝে বলুন তো? ওয়াকফের ফুল ফর্মটা জানে না অশিক্ষিতগুলো। আজ মালদায় জাতীয় মহিলা কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশন, কিন্তু অন্যদিকে রাজ্যের আপত্তি থাকা সত্ত্বেও মালদায় আজ যাচ্ছেন রাজ্যপাল। দেখুন, গতকাল বাংলার মুখ্যমন্ত্রী খুব স্পষ্ট ভাষায় বলেছেন, রাজ্যপালকে উনি অনুরোধ করেছিলেন যে রাজ্যপাল যদি 2-3 দিন পিছিয়ে দিতে পারেন, কারণ তিনি এটাই বলেছেন যে তিনিও নিজে মুর্শিদাবাদ যাবেন। কিন্তু আজকে যদি তিনি যান মুর্শিদাবাদে, তাহলে তো বাকি পার্টিগুলো কোর্টে গিয়ে বলবে মুখ্যমন্ত্রী গেছে, তাহলে আমরা যাবো না কেন? তো মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে, যখন একটা জায়গা স্পর্শকাতর হিসেবে চিহ্নিত হয়েছে, যেখানে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী হাতে হাত মিলিয়ে শান্তি ফিরিয়ে আনছে, মানুষের জীবন স্বাভাবিক হয়ে যাচ্ছে, সেখানে গিয়ে নতুন করে নাটক করে কোনো উস্কানিমূলক বক্তব্য দিয়ে বা ধর্মের নামে রাজনীতি করার তো এখন কোনো দরকার নেই। ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট। আজকে মালদা, শমশেরগঞ্জ, যেটা মালদা, দক্ষিণ মালদা সংসদের মধ্যে মানে সংসদীয় এলাকার মধ্যে পড়ে, এবং মুর্শিদাবাদে আমরা দেখেছি অগ্নিকাণ্ড হয়েছে, মানুষের ঘরবাড়ি ভাঙচুর হয়েছে, একটা দাঙ্গা লেগেছে। আর সেটা বিএসএফ
স্বরাষ্ট্রমন্ত্রককে জানিয়েছে, সেটা করিয়েছে বা করানো হয়েছে বাংলাদেশের কিছু উগ্র মৌলবাদীরা ঢুকে এসছে। আর মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলেছেন অমিত শাহর নেতৃত্বে 3 মাস ধরে এই ছক করে এই বাংলাকে আগুন জ্বালানো হয়েছে, কিন্তু সে আগুন এখন নিভে গেছে। দাঙ্গা এখন পুরনো খবর হয়ে গেছে। ঘর ছাড়ারা ঘরে ফিরে আসছে। সুকান্ত জোর করে আটকে রাখার চেষ্টা করছে ছবি তোলার জন্য, কিন্তু ঘর ছাড়ারা ঘরে ফিরে আসছে, শান্তি ফিরে এসছে, বাজার ঘাট খুলে গেছে। সেই সময় রাজ্যপাল বা কোনো দলেরই রাজনৈতিক ব্যক্তিত্বরা সেখানে গেলে একটা স্বাভাবিক পরিস্থিতি আবার অস্বাভাবিক হয়ে উঠবে। এটার কি কোনো দরকার আছে? আমরা তো বাংলার নাগরিক হিসেবে, আমি আবারও বলতে চাই, বাংলার নাগরিক হিসেবে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস সবাইকে সাইডে করে দিন। বাংলার নাগরিক হিসেবে প্রথম আমরা কি চাই? বাংলায় শান্তি থাক, বাংলায় সম্প্রীতি থাক। তো একটা জায়গায় যখন শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ফিরে আসছে, সেই জায়গাটাকে অস্বাভাবিক করার তো এখন কোনো দরকার নেই। তার পাশাপাশি আজকে দাঙ্গা বিধ্বস্ত এলাকায় অভয় ক্লিনিক, শামশেরগঞ্জ যাচ্ছে জুনিয়র ডক্টর ফ্রন্ট। এইগুলো তো একদম ছোট্টা চিটিংবাজ, ফেরেববাজের দল। এরা কিছুদিন আগে হিসেব দিয়েছে, সেটা তো বড় বড় কাগজে প্রকাশিত হয়েছে। অভয়ার নামে অনশন করতে গিয়ে দেখাচ্ছে কয়েক লক্ষ টাকার খাবার খেয়ে নিয়েছে। কী ধরনের অনশন ভাই? অভয়ার নামে প্রতিবাদ করতে গিয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে লক্ষ লক্ষ টাকা দিয়েছে। ধর্মতলায় অনশন করতে গিয়ে 50 লাখ না কত লাখ টাকা খরচা করেছে। প্রকাশ্যে চলে এসছে একটা জিনিস, যে অভয়াকে নিয়ে অভয়ার মা বাবা থেকে শুরু করে তাদের এই সহপাঠী, এই ছোট্টা চিটিংবাজ অতি বাম সংগঠনের ডাক্তারগুলো, এদের কারুর অভয়ার প্রতি কোনো শ্রদ্ধা, ভালোবাসা কিচ্ছু নেই। অভয়ার মা বাবা থেকে শুরু করে এই জুনিয়র ডক্টর ফ্রন্ট, এরা সবাই অভয়াকে পণ্য হিসেবে ব্যবহার করেছে। আর সেটা এখন প্রকাশ্যে এরা নাটক করতে এখন শমশেরগঞ্জে যাচ্ছে। এরা তো যে অভয়া ক্লিনিক করেছিল তারও তো হিসেব দিয়েছে যে এত টাকা খরচা হয়েছে। কেন শমশেরগঞ্জে ক্লিনিক নেই? শমশেরগঞ্জে কি হাসপাতাল বন্ধ আছে? নিশ্চয়ই নয়, হাসপাতালও চলছে, সবই চলছে। শমশেরগঞ্জের মানুষ কি বলেছে এখানে হাসপাতালের পরিষেবা পাচ্ছি না তো? এরা নাটক করতে যাচ্ছে, ক্যামেরার সামনে যাচ্ছে, কারণ আপনাদের মতো উদার চ্যানেলের পর্দায় এরা মুখ দেখিয়ে দেখিয়ে বাইট দিতে দিতে এদের এখন একটা বাজে অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তাই এখন নাটক করতে হবে, কারণ অভয়ার নামে যে মালটা তুলেছে সেটা যে নিজেদের পকেটে ঢোকানোর পর কোথাও কোথাও খরচা করছে সেটা তো দেখাতে হবে। সেই জন্য শমশেরগঞ্জের যাত্রা পুরোটাই নাটক, পুরোটাই অভয়াকে পণ্য হিসেবে ব্যবহার করে অভয়ার লাশের ওপর দাঁড়িয়ে এরা যে টাকা তুলেছে, এদের পকেটে যে মাল ঢুকিয়েছে, সেই মালের হিসেব দেওয়ার জন্য একটা নতুন নাটক। দাদা, গতকাল আমরা দেখলাম যে ওয়াকফ সংশোধনী আইন নিয়েও সুপ্রিম কোর্টে মূলত শুনানি ছিল, এবং সেই শুনানিতে সুপ্রিম কোর্টে বিভিন্ন বিষয়ে আলোকপাত করেছে, কেন্দ্রকেও জবাবদিহি করতে বলেছেন। প্রথমত বলবো যে শুনানির বিষয় নিয়ে কী বলবেন, কারণ আপনাদের দল থেকে সর্বপ্রথম এই ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করেছিল, যেটি এখন আইনে পরিণত হয়েছে। দেখুন, ওয়াকফ সংশোধনী বিল যখন বিজেপি আনার কথা বলেছিল, প্রথম প্রতিবাদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। জেপিসি যেটা তৈরি করেছিল, সেই জেপিসিতে আপনাদের মনে থাকবে কল্যাণদার সাথে অভিজিৎ গাঙ্গুলির একটা বচসা হয়, যাতে কল্যাণদার হাত কেটে যায় কাঁচের গ্লাসে। বিরোধী দলের যত নেতারা জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে ছিল, কারুর কথা শোনা হয়নি, বুলডোজ করে দেওয়া হয়েছে। তারপরে সংখ্যা গরিষ্ঠতা আছে বলে নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর মতো মুসলিম বিরোধী মির্জাফরদের সহযোগিতায় বিজেপি লোকসভা এবং রাজ্যসভায় বিল পাশ করায় এবং সেটাকে আইনে পরিণত করে। এই বিল সংবিধান বিরোধী বিল। এই বিল সংবিধানে লেখা আছে যেখানে মানুষ, সর্বধর্মের মানুষ তাদের নিজেদের ধর্ম পালন করতে পারে, সেই সংবিধানের সেই অনুচ্ছেদকে ধূলিসাৎ করে দিচ্ছে। এই বিল ইসলাম বিরোধী, এই বিল মুসলমান বিরোধী। এর বিরোধিতা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছেন। এর বিরোধিতা তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সকল সাংসদরা করেছেন। বিভিন্ন স্তর থেকে মামলা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল মামলা করেছে। আমাদের দল থেকে মহুয়া মৈত্র থেকে হুমায়ুন কবির সবাই মামলা করেছে। আমরা কেউ এই তুগলকি ওয়াকফ সংশোধনী বিলকে মানছি না, মানব না। আর মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন এটা বাংলায় লাগু হবে না। তাই গতকাল সুপ্রিম কোর্ট যে অবজারভেশন দিয়েছেন, যে কথা বলেছেন, সেটায় আমরা অত্যন্ত আপ্লুত, আমরা চিরকৃতজ্ঞ মাননীয় সুপ্রিম কোর্টের কাছে। কিন্তু অদ্ভুতভাবে সুপ্রিম কোর্টের বক্তব্যের পর ভারতবর্ষের উপরাষ্ট্রপতি ধনকর সাহেব, বাংলার প্রাক্তন রাজ্যপাল, তিনি সুপ্রিম কোর্টকে আক্রমণ করেছেন এবং বিজেপির যত অতি দক্ষিণপন্থী
অতি দক্ষিণপন্থী যত বড় বড় হ্যান্ডেল আছে সোশ্যাল মিডিয়া, সেটা টুইটারে হোক ফেসবুকে হোক, তারা সুপ্রিম কোর্টকে গালাগাল দিতে রাস্তায় নেমে পড়েছে। অত্যন্ত লজ্জাজনক বিষয়টা। আজকে কিরেন রিজিজু বলেছে যে সরকার যদি সুপ্রিম কোর্টে হস্তক্ষেপ করে তাহলে ভালো হবে না। মানে ভারতবর্ষের আইনমন্ত্রী সুপ্রিম কোর্টকে হুঁশিয়ারি দিচ্ছে, চমকাচ্ছে। এটা হতে পারে কখনো একটা সভ্য রাষ্ট্রে? এটা হতে পারে কখনো একটা গণতন্ত্রে? কেন্দ্রের সরকার, কেন্দ্রের শাসক দল এবং তার মন্ত্রীরা সুপ্রিম কোর্টকে আক্রমণ করছে। এটা কোনোদিন, এটা নজিরবিহীন, এটা কোনোদিন ভারতবর্ষে হয়নি। আমরা মনে করি সুপ্রিম কোর্টই শেষ কথা। সুপ্রিম কোর্টের কিছু রায় আমাদের বিরুদ্ধেও যায়। রায়কে নিয়ে কটাক্ষ করা যায়, কখনো সুপ্রিম কোর্ট বা বিচারপতিদের আক্রমণ করা যায় না। কিন্তু বিজেপির গোবর ভক্ত চমচারা, বিজেপির আইনমন্ত্রী, এরা ডাইরেক্ট সুপ্রিম কোর্ট আর বিচারপতিদের আক্রমণ করছে, যেটা অত্যন্ত নিম্নমানের। আর আমি কঠোর ভাষায় এর ধিক্কার জানাই এবং নিন্দা করি। দাদা, আমরা দেখলাম যে গতকালের শুনানিতে বিচারপতি যে একটি কথা বলেছেন যে 1995 সালের আইনে অন্তর্ভুক্ত ওয়াকফ সম্পত্তিতে কোনো বদল ঘটানো যাবে না। তার পাশাপাশি ব্যাখ্যা যে 500 বছরের পুরনো একটি মসজিদ কিভাবে তার পেপারস দেখাবে। আমরা এর বক্তব্যের পরে আমরা দেখছি যে সমাজ মাধ্যমে বহু এ ধরনের পোস্ট ছড়াচ্ছে, যেখানে বলা হচ্ছে যে তাহলে রাম মন্দিরের সময় কেন রাম মন্দিরের অস্তিত্ব আছে সেই প্রমাণ সুপ্রিম কোর্ট চেয়েছিলেন। এই যে দুটো বিষয়কে এক করে দেখা হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, রাম মন্দিরের রায় যিনি দিয়েছিলেন মহামান্য বিচারপতি রঞ্জন গগৈ, তিনি সেই রায়টা দেওয়ার পর বিজেপির রেকমেন্ডেশনে রাষ্ট্রপতির কোটায় রাজ্যসভায় গেছে। এবং তার রায়টা যদি আপনি পুরো পড়েন, অযোধ্যার রায় আমি পড়েছি, তার যদি নির্যাস বার করা যায়, সেখানে লেখা আছে, সে নির্যাস হচ্ছে, আমি গোদা বাংলা ভাষায় বলছি দর্শকদের জন্য, যে 500 বছর পুরনো একটা মসজিদকে ভেঙে ফেললো, এটা ঠিক হয়নি, আহারে ভুল করেছে, কিন্তু যখন ভেঙেই ফেলেছে তাহলে সেখানে মন্দির তৈরি হয়ে যাক। কি প্রমাণ দিয়েছিল আমি জানতে চাই, কি প্রমাণ দিয়েছিল যে ওখানে রাম মন্দির ছিল? কি প্রমাণ দিতে পেরেছে আমি আগে সেটা জানতে চাই। এরা তো আজকে এটাও বলছে যে তাজমহলের নিচেও নাকি মহাদেবের মন্দির আছে। প্রমাণ কোথায়? এই বিজেপির নেতাদের, এই বিজেপির গোবর ভক্তদের কানে কানে কি বাবর এসে বা অরঙ্গজেব এসে বলে যায় ঘুমানোর সময় যে জানো এই মন্দিরটা, এটা মন্দির ছিল, আমরা ভেঙে এখন মসজিদ করেছি? এএসআইকে দিয়ে একটা সার্ভে হয়েছিল। এএসআই সার্ভেতে জ্ঞানবাপী মসজিদ থেকে আরম্ভ করে সব মসজিদে বিভিন্ন রকম কিছু নাকি হিন্দু চিহ্ন পাওয়া গেছে মুসলমান মসজিদের ভেতরে, মুসলিম স্ট্রাকচারের ভেতরে। তার ভিত্তিতে অনেক কিছু পেশ করা হয়েছিল। কোনো ডকুমেন্টস তো কেউ দিতে পারেনি। এই চিহ্নগুলো পাওয়া গেছিলো, কোথাও একটা স্বস্তিকার চিহ্ন, কোথাও একটা গণেশ ঠাকুরের মূর্তি, এরকম ইত্যাদি ইত্যাদি পাওয়া গেছে, যেগুলো জমা দেওয়া হয়েছিল এবং তার উপরে বিচারপতি রায় দিয়েছিলেন। আজকে 500 বছর আগে কোন মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়েছিল? বাবুর করেছিল না অরঙ্গজেব করেছিল? আমরা ইতিহাসে অনেক কিছু পড়েছি, এখন তো ইতিহাসও গুলিয়ে দেওয়া হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, সেই সময় কি নরেন্দ্র মোদী ছিল? সেই সময় কি অমিত শাহ ছিল? সেই সময় কি সুপ্রিম কোর্টের আজকের বিচারপতিরা ছিল? সেই সময় কি রাষ্ট্রপতি ছিলেন? সেই সময় কি রিজু দত্ত তৃণমূল কংগ্রেস ছিল? ছিল না তো, কেউ ছিল না, কেউ জানে না। বিজেপি চেষ্টা করছে দৈনন্দিন ভারতবর্ষের যে সোশ্যাল ফ্যাব্রিক যেটাকে বলে, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের সংহতি, ভারতবর্ষের গণতন্ত্রকে রোজ এরা পায়ের তলায় পিষে মেরে ফেলার চেষ্টা করছে। এরা চেষ্টা করছে ভারতবর্ষের মুসলমান, যারা ভারতবর্ষের নাগরিক, যারা 71 সালের পরেও এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে, যাদের বাচ্চারা এই ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছে, শুধু তাই নয়, তারা যখন মরবে তখন এই ভারতবর্ষের মাটিতেই তাদের কবর দেওয়া হবে, তাদেরকে এই ভারতবর্ষের 3rd ক্লাস সিটিজেন করে দিতে চাইছে। এর থেকে নোংরা, এর থেকে নিম্নমানের রাজনীতি হয় না। আর তাতে হিন্দুদের লাফানোর কোনো কারণ নেই, হিন্দুদের খুশি হওয়ার কোনো কারণ নেই। মুসলমান আছে বলে বিজেপি হিন্দু মুসলিম করছে, বিজেপি হিন্দুদেরও নয়। বিজেপি শুধু নিজেদের ভোটটা বোঝে। আজকে যদি মুসলমান না থাকে তাহলে বিজেপি হিন্দুদেরও ভাগ করে দেবে।
এরা বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী। হিন্দুদের ব্রাহ্মণ, কায়স্থ, শূদ্র, নমশূদ্রর মধ্যে ভাগ করে রাজনীতি করবে। এই যে হিন্দুরা ভাবছে না বিজেপি আমাদের পার্টি, না, বিজেপি হিন্দুদেরও নয়, বিজেপি মুসলমানেরও নয়, বিজেপি হচ্ছে শুধু ভোটের রাজনীতির পার্টি। তাই যা হচ্ছে ভারতবর্ষে অত্যন্ত নক্কারজনক, অত্যন্ত ধিক্কারজনক, আর এর মূল চক্রান্তকারী হচ্ছে বিজেপি। এবং দাদা, তার পাশাপাশি আরও একটি বিষয় আমি নজর দিতে বলবো যে এই সুপ্রিম কোর্টের এই রায়ের পরে এই ধরনের তুলনা যেমন চলতে, পাশাপাশি সুপ্রিম কোর্টের যে একদম আমরা ওপরের জানি যে পিলারটা রয়েছে, মূর্তিটা রয়েছে, সেখানে পাকিস্তানের পতাকা দেখিয়ে যে সুপ্রিম কোর্ট এখন একটি ধর্মীয় সংগঠনকে তারা মূলত তাদের পক্ষে রায় দিচ্ছে এবং তারা নিরপেক্ষ রায় দিচ্ছে না, সেই কথাটাও বারংবার তুলে ধরছে। মানে এই সাধারণত একদম কম বয়সে, আমরা যদি বলি 18 থেকে 25 বয়সের ছেলেমেয়েরা, তারা এই ধরনের বিষয় সমাজ মাধ্যমে ছড়াচ্ছে, এটা নিয়ে কীভাবে দেখছে? ও তো মগজ ধোলাই করেছে। তো মুর্শিদাবাদ যখন আগুন লেগেছিল তখন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম আমার টুইটারে এবং ফেসবুকে, আপনারাও দেখেছেন, অত্যন্ত ভাইরাল ভিডিও। দুটো বাচ্চা একটা থালায় মিড ডে মিল খাচ্ছে, একজনের নাম সন্দীপ সাহা, একজনের নাম সুলেমান শেখ, মুর্শিদাবাদ, মালদায়, যখন শমশেরগঞ্জে দাঙ্গা হচ্ছে। এইভাবে আমরা বড় হয়েছি। আমি যার টিফিন খেয়ে বড় হয়েছি, যে ক্লাস 1 থেকে ক্লাস 12 অবধি আমার বেঞ্চে আমার পাশে বসেছে, সেই ছেলেটা মুসলিম ছিল। আমাদের কোনোদিন আমরা এটা ভাবিনি। 2014 সালের পরে বিজেপি এই বিষ ঢুকিয়ে দিয়েছে বাচ্চাদের মনে। একটা 12 বছর 15 বছরের বাচ্চা কি বোঝে বলুন তো হিন্দু মুসলিম? যাদের দিয়ে এই লেখাগুলো লেখাচ্ছে এরা কি বোঝে বলুন তো? ওয়াকফের ফুল ফর্মটা জানে না অশিক্ষিতগুলো। কিন্তু আমরা যখন ওয়াকফ, সুপ্রিম কোর্ট এত কিছু আলোচনা করছি, কেন সংবাদ মাধ্যম আলোচনা করছে না একটা জিনিস, একটা বিরাট ঘটনা। আপনি আমার ইন্টারভিউ নিতে এসেছেন আমার বাড়িতে, আপনি আমার ছোট বোনের মতো, আপনি একজন মহিলা, আপনারা কেন প্রশ্ন করছেন না যে সুপ্রিম কোর্ট, ওয়াকফ তো আছেই, বড় টপিক, বেনারস, নরেন্দ্র মোদীর নিজের সংসদীয় এলাকা বেনারস, সেই বেনারসে ক্লাস 12-এর একটা 19 বছরের বাচ্চা মেয়েকে 7 দিন ধরে 23 জন গণধর্ষণ করেছে। বিভিন্ন এলাকায়, সিগরা এলাকায়, বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তাকে নেশা করিয়ে 7 দিন ধরে একটা 19 বছরের মেয়েকে 23 জন গণধর্ষণ করেছে। সেই 23 জনের মধ্যে 13 জন গ্রেফতার হয়েছে, 10 জন ঘুরে বেড়াচ্ছে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় এলাকা, প্রশাসনের নাকের তলায় একটা সেক্স র্যাকেট চলছে, সেই নিয়ে কোনো আলোচনা হবে না, কোনো প্রশ্ন হবে না। শুধু আমরা হিন্দু মুসলিম মন্দির মসজিদ, হিন্দু মুসলিম মন্দির মসজিদ, এই খেলাতেই মেতে থাকবো। ভারতবর্ষের রাষ্ট্রীয় খেলা হকি, লোকে এখন হকি ভুলে গিয়ে হিন্দু মুসলিম নিয়ে খেলছে। কি হবে হিন্দু মুসলিম করে? আমার আপনার কি লাভটা আছে বলুন তো? আপনি যদি রোজ হিন্দু মুসলিমের প্রশ্ন করেন, আমি যদি রোজ হিন্দু মুসলিম নিয়ে বক্তব্য রাখি, তাতে কি পেট্রোলের দাম কমবে? ডিজেলের দাম কমবে? নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম কমবে? ছেলেপুলেদের কলেজের স্কুলের ফিস কমবে? দেশের সর্বোচ্চ বেকারত্ব, 45 বছরের সর্বোচ্চ বেকারত্ব, বেকাররা চাকরি পাবে? এইসব নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। কোথায় নতুন স্কুল হচ্ছে, কলেজ হচ্ছে, হাসপাতাল হচ্ছে না, কত দশক ধরে হয়নি, সেই নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। 19 বছরের বাচ্চা মেয়েদের নেশা করিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে 8-10টা হোটেলে নিয়ে গিয়ে 23 জন মিলে 7 দিন গণধর্ষণ করেছে, আর মেয়েটা এখন হেপাটাইটিস বি পজিটিভ। এই নিয়ে কোনো আলোচনা হবে না। মহিলা সুরক্ষা, নারী সুরক্ষা, সব বড় বড় বুলি, বড় বড় বাতেলা, বেটি বাঁচাও, কোনো আলোচনা হবে না। আলোচনা হবে কি? সুপ্রিম কোর্ট কেন ওয়াকফ নিয়ে বলেছে? কেন বাবরি মসজিদের নিচে রাম মন্দির আছে? কেন মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির করছে, তাহলে কি তিনি মসজিদ করবেন? কেন মুসলমানদের প্রাধান্য দেয়া হচ্ছে, কেন মুসলমানদের মসজিদ ভাঙা হবে না? এটা একটা কোনো আলোচনার বিষয়? গতকাল বিজেপি এই ওয়াকফ বিল আনার পরে উত্তরাখণ্ড আর মহারাষ্ট্রে কয়েকটা 6-7টা মসজিদ বুলডোজার চালিয়ে ভেঙে দিয়েছে। আমরা তো সেই আলোচনা করছি না, কারণ আমরা উস্কানিমূলক আলোচনা করতেই চাই না। কিন্তু এইগুলো নিয়ে কেন আলোচনা হবে? কেন দৈনন্দিন ব্যাপার, নারী সুরক্ষা, বাজারে আগুন, মধ্যবিত্তর কোমর ভেঙে গেছে, চাকরি নেই, মুদ্রাস্ফীতি, এইগুলো নিয়ে কোনো আলোচনাই হচ্ছে না। শুধু হিন্দু মুসলিম। আমি অনুরোধ করব আপনাদের মতো
বড় বড় সংবাদ মাধ্যম যাদের শিরদাঁড়া এখনও সোজা আছে, দয়া করে বিজেপির এই হিন্দু মুসলিম নাটক থেকে বেরিয়ে মানুষকে নিয়ে আলোচনা করুন। স্কুল কলেজ, আলো জল, রাস্তা, হাসপাতাল, এই নিয়ে আলোচনা হোক। কেন আলোচনা হবে এই হিন্দু মুসলিম নিয়ে? আর সেই আলোচনা করে আমারই বা লাভ কি, আপনারই বা লাভ কি? বাচ্চা মেয়েদের রেপের পর আজকে সকালবেলা একটা খবর এসছে উত্তরপ্রদেশ থেকে, একটা বোবা কালা মেয়ে, যেটাকে বলা হয় মুখ বা বধির, বোবা কালা একটা মেয়েকে গণধর্ষণ করে খুন করে দিয়েছে। কি হচ্ছে দেশে? এই নিয়ে কোনো আলোচনা হবে না। সুপ্রিম কোর্ট একটা কথা বলেছে, ধনকর সাহেব গিয়ে সুপ্রিম কোর্টকে আক্রমণ করলো, আইনমন্ত্রী সুপ্রিম কোর্টকে আক্রমণ করলো, সুপ্রিম কোর্ট ওয়াক অফ হিন্দু মুসলিম, বিজেপি হিন্দু মুসলিম, এই নিয়ে আমরা দিনের পর দিন কাটিয়ে দিচ্ছি। খুব খারাপ হচ্ছে। বিজেপি, দেখুন আপনাদের কোনো দোষ নেই, আপনাদের তো খবর করতেই হবে, আপনাদের তো ট্রেন্ডিং টপিকে প্রশ্ন করতেই হবে, আমি বুঝি। কিন্তু বিজেপি যেভাবে তিলে তিলে ক্যান্সারের মতো ভারতবর্ষকে শেষ করে দিচ্ছে, ভারতবর্ষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, এ পাপের কোনো ক্ষমা নেই, এ পাপের কোনো ক্ষমা নেই, এটা হতে পারে না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।